হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই অনেক কাজকর্ম করে ফেলেছি, আর এখন না অনেক কাজকর্ম বাকিও রয়েছে, জানেন তো। প্রাথমিক কাজকর্ম যেগুলো সেগুলো সেরে ফেলেছি, যেমন বাসি কাজকর্ম। তারপরে কিছু কিছু কাজ আছে, সেই সমস্ত কাজ করে নিয়ে এখন চলে এসেছি কলপাড়ে জামা কাপড়গুলো ভেজাতে। মাসি চলে এসেছে আজকে অনেক সকাল সকাল, আর আজকে না মেঘটা একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সে কারণে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আর সারাক্ষণ শুধু মনে হচ্ছে এই বৃষ্টি আসলো, এই বৃষ্টি আসলো। কেন জানি না এখন বৃষ্টিকে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। আগে বৃষ্টিটা না বেশ ভালো লাগতো, এখন কেন ভয় পাচ্ছে জানেন তো। চারিদিকে কাদা ছিপছিপানি হয়ে যাচ্ছে, আর সাথে না আমাদের বাইরের দিকটা অনেক পিছল হয়ে যাচ্ছে। সে কারণে ভাবছি যে এবারে বৃষ্টি না হয়ে একটু রোদ্দুর দিয়ে বেশ ভালো করে বারটা শুকিয়ে গেলে ভালো হয়, এই আর কি। এদিক দিয়ে মাসিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর সাথে ওই থালা বাসনগুলোকে নিয়ে আসলাম, গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আজকে ভাবলাম মাসিকে জামা কাপড়গুলো দেবো না, কারণ কি বৃষ্টি তো আসতেই পারে, আর জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে দেবো। কিন্তু জানেন তো, ওয়াশিং মেশিনে জামা কাপড় এখনও হয়ে পড়ে রয়েছে। ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় কাচতে দেওয়ার জন্য হয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনেই রেখে দিয়ে এসেছি। আর যেহেতু জায়গা নেই, আর সাথে না অনেক বৃষ্টিও হবে মনে হচ্ছে, নেটে দেখাচ্ছে বৃষ্টি হবে। তো সেই কারণে ভাবলাম যে আজকে আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচবো না। মাসিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, ওই জামা কাপড়গুলোই মাসি কেচে নিক, ওগুলোই যা হোক করে ওই বারান্দাতে মিলে দেবো। আর ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনেই থাক। তো পরের দিনকে যদি রোদ দেয়, তাহলে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন দিয়ে কেচে নেব। ওয়াশিং মেশিনে যতই জামা কাপড় দিই না কেন, একটা যে জিনিস তো হতেই হবে, সেটা হচ্ছে জামা কাপড়গুলো খাটের ডান্ডায় বা কোনো তারে শুকনো করতে দিতেই হবে। কারণ ওই হালকা হালকা ভিজে স্যাঁতসেঁতানি ভাব এটা তো থেকেই যায়, একেবারে তো ড্রাই হয় না, তাই না? তো সেই জন্য ভাবলাম যে আজকে থাক, পরের দিন রোদ দিলে পরের দিনকে দেবো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো। তাহলে রোদ্দুরের মধ্যে দিয়ে দিলে ওর যে গন্ধটা সেটা চলে যাবে, আর আর শুকিয়েও যাবে, সেজন্য। তারপরে বিছানাটাকে পরিষ্কার করতে এলাম, আর এর মধ্যে না অনেক কাজও করে নিয়েছি। তো তবুও তারপরে ভাবলাম যে হাতের কাজগুলো হয়ে গেছে, তো বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানা না পরিষ্কার করলে ঘরদোরের একদম অগোছালো লাগে, ভালো লাগে না। তো সে কারণে বিছানাটাকে আগেই আমি পরিষ্কার করে দিই, বাট ওরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছে, সেজন্য বিছানাটাকে আমি পরেই পরিষ্কার করছি। বিছানার মধ্যে অনেক কাঁথা বালিশ অনেক কিছু জমা হয়ে গেছে, কারণ কি হাজব্যান্ড নিচে শয়, ও না নিচেই শুতে ভালোবাসে। কারণ আমাদের এই যে ম্যাট্রেসটা আছে, খাটের উপরে যে গদিটা আছে, ওটাতে ও শুলে না, ওর কোমর ব্যথা করে বলে সেজন্য না ও খাটের উপরে শুতে চায় না, নিচেই শয়। আর আমি না বাবুর জন্য আর মাম্মামের জন্য আমাকে খাটের মধ্যেই শুতে হয়। তো সেই জন্য দুটো বিছানা হয়, খাটটা আর নিচটা। তো খাটেও বেশ ভালো মতন করে পরিষ্কার করে নিলাম, বেডশিটটাকে ঝেড়ে নিলাম। আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না, প্রতিদিনই বেডশিট চেঞ্জ করা হচ্ছে, জানেন তো। এখন বাবু না যেখানে সেখানে হিসু করে দিচ্ছে, সেই কারণে বেডশিটে না প্রচণ্ড পরিমাণে গন্ধ ছেড়ে যাচ্ছে, সেই জন্য বেডশিটটা প্রতিদিনই আমাদের কাচা হয়। তবে হ্যাঁ, আজকে আর চেঞ্জ করলাম না, কারণ আগের দিনকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম রাত্রিবেলায়, তাই সেজন্য আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না। আজকে বেডশিটটা থাক, আবার যদি সেরকম হয় কালকে সেটা বেডশিটটাকে ভিজিয়ে দেবো। তারপরে ঘরদোরগুলো বেশ ভালো করে ঝাঁটপাট দিয়ে দিলাম, নিচের বিছানাও পরিষ্কার করে দিয়েছি, তুলে দিয়েছি, ওপরের খাটটাও পরিষ্কার করে নিয়ে এখন ঝাঁটটা দিয়ে দিলাম। ঝাঁট দিয়ে ভাবলাম যে বাবুকে আগে খাইয়ে দিই, তারপরে মাসিকে বলবো এই ঘরটা মুছে দিতে। মাসি এখন জামা কাপড়গুলো কাচছে, জানেন তো, আর এদিক দিয়ে না ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমি ভাবছি যে মাসি জামা কাপড়গুলো কেচে দিয়ে তো বাড়ি চলে যাবে, আর আমি জামা কাপড়গুলো কীভাবে শুকনো করতে দেবো। একটু বৃষ্টিটা পরে করে যদি আসতো, তাহলে দেখা যেত যে জামা কাপড়গুলো না জল ঝরে যেত, তাহলে খাটের ডান্ডায় বারান্দাতে এইসব জায়গাতে দেওয়া যেত। আর এই যে দেখুন বাবুকে কি কষ্ট করে খাওয়াতে হয়। আগে না ড্রপারে করে খাওয়াতাম, সেটাও তো আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি। তো এখন না আর ড্রপার ইউজ করি না, ড্রপারে না খুব একটা বেশি দুধ ধরে না, একটুখানি ধরে, আর ড্রপারে খাওয়াতে অনেকটা সময় লাগে, সে কারণে আর ড্রপারে খাওয়াই না। বাবু যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খায়, সেই হোমিওপ্যাথির কন্টেনারগুলো শেষ হয়ে গেলে ওই কন্টেনারগুলো বেশ ভালো করে ধুয়ে রাখি, আর ধুয়ে রেখে তারপরে ওই ড্রপারটায় করে খাওয়াই।
আসলে হোমিওপ্যাথির যে কন্টেনারগুলো, ওই কন্টেনারগুলোতে অনেকটা করে দুধ ধরে, আর সেই কারণে আমার বেশিক্ষণ টাইম লাগে না, 10 বার খাওয়ালেই হয়ে যায় 1 বাটি খাওয়া। সেই জন্য দুধটা আমি ওটাতে করেই খাওয়াই। এদিকে মাম্মামকে বসে গেছি পড়াতে, আর মাম্মামের যেহেতু পরীক্ষা চলছে সেই কারণে সকালবেলাটায় আধা ঘন্টা 45 মিনিটের মতন ওকে একটু টাইম দিই। আর আজকে না ইভিএস পরীক্ষা আছে, জানেন তো, সবথেকে বড় পরীক্ষাটা। যেরকম আমার টেনশন হচ্ছে ওর মনে হয় সেরকম টেনশন হচ্ছে না। আসলে বাচ্চাদের না, বাচ্চাদের মানে যাদের পরীক্ষা তাদের থেকে মায়েদের বেশি টেনশন হয়, জানেন তো, এই আর কি। মাম্মামকে যত বলছি যে তুই এরকম করিস না, সব ভুলে যাবি, কি লিখবি, এটা পারবি ওটা পারবি, ও না বা ক্যাজুয়ালি বলে দিচ্ছে কোনো অসুবিধা নেই, আমি সব পারবো। তো আসলে এই যে কনফিডেন্টটা, সেই কনফিডেন্টটা কিন্তু এই রকম বয়সে আমাদের ছিল না, জানেন তো। আমি সারাক্ষণ ভয় পেতাম, পরীক্ষা মানেই একটা আমাদের মনের মধ্যে ভয় থাকতো। বাট এখনকার বাচ্চাদের সেই ভয়টা নেই, জানেন। আর এদিক দিয়ে বাবুকে খাইয়ে দিলাম। বাবু না মোবাইল দেখতে দেখতে খাই, জানেন তো। অনেকেই নিষেধ করেছে যে মোবাইল দিয়ে খাওয়াতে নিষেধ করেছে, বাট কী করবো বলুন তো, কিছুতেই খেতে চাইছে না। আর মোবাইলের মধ্যে ওই হাতি কার্টুন ছাড়া ওর কার্টুন নেই। সেই হাতি কার্টুন দিয়ে দিলাম, আর ও হাতিগুলো একটু আওয়াজ করলো, আর ওই আওয়াজগুলো দেখে, হাতির নড়া দেখে, চলাফেরা দেখে ওকে তাতেও কষ্ট করে খাওয়াতে হয়, তবে হ্যাঁ খেয়ে নেয়। আর যদি কিছু না দিই, মানে মোবাইলটা যদি না দিই আর কার্টুন যদি না দিই, তাহলে ওকে খাওয়াতে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এদিকে মামামকে স্নান টান করিয়ে দিয়ে রেডি করে দিলাম। ওর না সপ্তাহে 2 দিন চুল ধুই, জানেন তো, শনিবার দিনটা, রবিবার দিনটা। আর মাঝে মধ্যে কোনোবার যদি হয়তো স্কুল হয় না বা কোনো কিছু তে স্কুল বন্ধ আছে, তখন আর কি চুলটা ধুয়ে দিই। বাট অন্য কোনো সময় ওর চুলটা ধোয়াই না, চুলটা ধুই না। এরকম করে একটু হালকা করে জল তরতরা দিয়ে তারপরে চুলটা বেঁধে দিই। মামামকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, মামাম স্কুলে চলে গেছে। আর এদিক দিয়ে না জামা কাপড়গুলো একবার মিলেছিলাম, ঝমঝম করে বৃষ্টি এসেছিলো, জানেন তো। সেজন্য জামা কাপড়গুলো ওই যে সব কিছু আবার মিলতে হচ্ছে। আর এই বেডশিটটা আগের দিনকে চেঞ্জ করেছিলাম, আপনাদেরকে বললাম না যে আমি আগের দিনে একটা বেডশিট তুলেছিলাম, তো রাত্রিবেলায় এই বেডশিটটা মিলা ছিল, এই বেডশিটটা তুলে নিয়েছি, তারপরে ওই বেডশিটটা বিছিয়েছিলাম। এদিকে মায়ের শাড়িগুলোও না শুকনো হয়নি, তো সেই জন্য শাড়িগুলো ওই যে মিলে দিচ্ছি। আর এই যেহেতু শাড়িগুলো না খুব পাতলা, শাড়ি মানেই পাতলা, তো সেই কারণে ভাবলাম যে একটু বাতাসের মধ্যে শুকিয়ে যাবে, তো সেজন্য আবার মানে ফের মিলছি। আর ভাবলাম যে মায়ের শাড়িগুলো না খাটের ডান্ডাতে মিলে দেবো, তারপরে দেখছি যে না না, খাটের ডান্ডায় মিলে লাভ নেই। কারণ কি, ওই যে একটু হালকা হালকা করে রোদ দিচ্ছে, মেঘটা পরিষ্কার হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে শাড়িগুলো আবার রোদ মানে একটু বাইরে মিলে দিই, তাহলে শুকিয়ে যাবে। হয়তো বেডশিট বা নাইটি এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কি মানে শুকনো হতে একটু দেরি হবে, বাট শাড়িটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই জন্য শাড়িটাও মিলে দিলাম। আর মাসি অনেকগুলো আজকে জামা কাপড় কেচেছে, আর সাথে না আমিও অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়েছিলাম, জানেন তো। তো সেই জন্য অনেক জামা কাপড় হয়ে গেছে। ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ভাগ্যিস আজকে কাচা হয়নি, তো নইলে না এত জামা কাপড় দেওয়া মানে নিয়ে একদম হয়রানি শেষ থাকতো না। তো তারপরে আর কি জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন আমি জলটা ভরতে চলে এসেছি। আর জল ভরতে এসেছি আর সারাক্ষণ শুধু দেখতেই থাকছি, মেঘটা এতটা পরিমাণে কালো হয়ে গেছে, ভাবছি এই বুঝি বৃষ্টিটা আবার নামিয়ে দিল, এই বুঝি বৃষ্টি নামিয়ে দিল। বৃষ্টি নেমে গেলে আমাকে সেরকম মতোই আবার ছুটতে হবে, কারণ জামা কাপড়গুলো অনেকটাই আধ শুকনো হয়ে গেছে। বৃষ্টি চলে এলে জামা কাপড়গুলো না আবার ভিজে যাবে, তো ওই ভেজা জামা কাপড়গুলো আর কোথাও মেলা যাবে না। তো সেজন্য বারবার করে আমি পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে তাকিয়ে তাকিয়ে দেখছি যে মেঘটা আবার চলে এসছে কিনা, বৃষ্টিটা আবার আসছে কিনা, বৃষ্টি আসলে আবার ভিজে যাবে সেই ভয়ে আর কি। আমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অধিকাংশ জল সবই ধরা হয়ে গেছে, বোতলগুলো সব বোতল খালি হয়ে গেছিলো, জানেন তো। আর মানে মেঘটা এতটা পরিমাণে আসছে, কখন কখন কারেন্টটাও চলে যাচ্ছে, আর জলটাও ভরা হচ্ছে না। তো সেই জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল করে জলগুলো আগে বোতলের জলগুলো ভরে নিই, তারপরে খাবার জলগুলো মানে বালতির জলগুলো, মানে রান্না করার জলগুলো আর কি ভরবো। বালতিতে জল থাকলে অতটা টেনশন থাকে না, কারণ কি বালতির জল থাকলে যদি কারেন্ট নাও থাকে তাহলে বোতলের মানে বালতি
থেকে বোতলে জলগুলো ভরে নেওয়া যায় খাবার জন্য। আর বোতলগুলো আমাদেরটা এখন আর বেশি বোতল রাখি না, কারণ কি এই কয়েকটা মানুষ, আর কটা মানুষের মধ্যে অত বোতল রেখে কি লাভ আছে। তবুও না অনেকগুলো বোতল হয়ে গেছে জানেন তো। তো কেনা বোতলের থেকে ওই বাইরের যেই ওয়াটার বোতল, মাজার বোতল, এইগুলো বেশি হয়ে গেছে। এইকে দেখছেন মেঘটার অবস্থা, এই যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি হয়ে পুরো একদম বাইরের দিকটা পিছল হয়ে গেছে। আর মানে এই বৃষ্টির মধ্যে বাইরে বাবুকে একদম ছাড়া যাচ্ছে না, কারণ কি বাবু তো বাইরে ছুটাছুটি করছে, আর ছুটাছুটি করতে গেলেই কোথায় স্লিপ খেয়ে পড়ে যাবে, মাথা টাথা ফেটে যাবে। তো সে কারণে বাইরে একদম বাবুকে ছাড়ছি না। বাবুকে যা পারছি, যতক্ষণ সময় পাচ্ছি ওকে না ঘরের মধ্যেই রাখার চেষ্টা করছি জানেন তো। এদিক দিয়ে মামাম তো স্কুলে চলে গেছে, মামামের বাবাও না অফিসে চলে গেছে। অফিসে চলে যাবার পরে আমি এখন এই যে ঠাকুর বাসনগুলো ধুতে বসেছি। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে গিয়ে মুড়ি খাবো। আজকে না অনেক কাজ জানেন তো। আজকে আবার ঠাকুর বাসন ধুয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে স্নান করার আগে আজকে একবার ব্যাংকে যেতে হবে। আমাদের ওই যে সেল গ্রুপের টাকা, যেটা আমি জমা দিই, মাঝে মধ্যে অনেকে জমা দেয়, তো আমাকেই না বেশিরভাগ যেতে হয় জমা দিতে। তো সেই টাকাটাও জমা দিতে যাবো, আর ব্যাংকে আমার কিছু কাজ আছে, সেই কাজটাও করতে যাবো। সে কারণে অনেক তাড়াতাড়ি করে আমি এই যে ঠাকুর বাসনগুলো ধুচ্ছি, আর বারবার ধরে মেঘটার দিকে তাকাচ্ছি, আর ভাবছি যেন বৃষ্টিটা না আসে। বৃষ্টি আসলেও করার কিছু নেই, আজকে আমাকে যেতেই হবে ব্যাংকে। তো সেই জন্যই আর কি বারবার ধরে দেখছি, আর তারপরেই চলে এসেছি ওপরের ঘরে ঠাকুর ঘরটা মোছার জন্য। ঠাকুর ঘরটা মুছে নেবো। আর ওইদিক দিয়ে মা কাজ করছে বলতে কি মা রান্না বান্নাটা করেছে আজকে, আর আমি হাতে হাতে মায়ের আজকে ওই সবজি টবজি কেটে কুটে সাহায্য করেছি। ওটা আর কোনো সাহায্য আমি করতে পারিনি, কারণ কি ঘর সংসারের সমস্ত কাজই আমাকে করতে হয়। আর রান্না বান্না বলতে ডালটা আর ভাতটা আমি করে দিয়েছিলাম, তারপরে মা সবজি রান্নাগুলো করছে, আর আমি কেটে দিয়েছিলাম জাস্ট, আর কিছু করিনি। আর ওইদিকে মামামকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে পাঠিয়ে দিয়েছিলাম। মামামের যেহেতু পরীক্ষা চলছে, সে কারণে ওকে সকালবেলাটা আমাকে একটু বসাতেই হয়, আর ওর পরীক্ষা মানে আমার ভীষণ বড় একটা টেনশন। আর এই যে ঠাকুর ঘরটা ক্লিন করা হয়ে গেছে, আর ঠাকুর সুন্দরভাবে দেখতে পেয়েছেন, ঠাকুরের সিংহাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাবু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, তাই মা একটু পাশের বাড়িতে নিয়ে গেছে। আর বাবুর না একটু মানে সর্দি হয়েছে ভেতরে, কাঁচা সর্দি, আর ভেতরটা না কেমন একটা শব্দ হচ্ছে, ঘর 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 আওয়াজ হচ্ছে। বাচ্চাদের ওই সমস্যা আর কি, মানে ঠান্ডাটা লেগে গেলে ওদের ঠান্ডাটা তো আর বাইরে বেরোতে পারে না, আর বুকের মধ্যে বসে যায়, খুব তাড়াতাড়ি বসে যায়। মানে আজকে যদি ঠান্ডা লাগে, পরের দিনে দেখবেন ঘর 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 করবে ভেতরটা। তো সেই জন্য আর কি আগের দিনকেই ওষুধ দিয়েছিলাম, ঘরঘরানিটা কমেনি, সেজন্য আবার পাশের বাড়ি ওই দাদাদের কাছে গেছে হোমিওপ্যাথি ওষুধ আনার জন্য। দাদা হোমিওপ্যাথির ডাক্তার, তো তার কাছে ওষুধ খেয়ে কিন্তু আমার বাবু অনেক ভালো আছে জানেন তো। তো তারপরে আমি রেডি হয়ে গেছি, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে কাজকর্মগুলো করে রেডি হয়ে গেলাম। মা বাবুকে নিয়ে এসছে, যে বাবুকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মাকে বললাম যে ও ঘুম থেকে ওঠার আগে আমি একবার ব্যাংকের থেকে ঘুরে আসি। আমি আর ভাই যাবো জানেন তো, একটু হেঁটে হেঁটেই যাবো। আর টোটো করেছিলাম, টোটো কখন আসবে তার কোনো ঠিক নেই, তো টোটোর আশে বসে থাকলে তো আর হবে না। তাই এখন বাজে ওই 11:30 পৌনে 12টার মতন। তাই ভাবলাম যে ব্যাংকের থেকে একবার ঘুরে আসি, ঘুরে এসে তারপরে স্নান করব। যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হবে, তাহলে কি হবে গোটা গা কাদা হয়ে যাবে, মানে পায়ে কাদা টাদা উঠবে, আর ভিজে টিজে যেতে পারি। তো সেই কারণে ভাবলাম যে একবারে এসেই স্নান টান করবো। তো এসে স্নান করে নিয়েছি, আর আমি না এখন অনেকটা পরিমাণে না কি বলবো, প্রচণ্ড পরিমাণে আলা হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে। কেন জানেন তো, ঘরের কাজ সাথে বাইরের কাজ সমস্ত কিছু দিকটা আমাকে সামলাতে হচ্ছে, তো সেই জন্য মানে দুদিকটা আমি সামলে উঠতে পারছি না, জানি না কি হবে। তবে হ্যাঁ, আমার স্কুটিটা শেখাটা না খুবই জরুরি হয়ে পড়েছে জানেন তো। ভাইয়ের হাতটা তো ভেঙে গেছে, তো ভাই তো আর নিয়ে যেতে পারছে না। আপনাদেরকে বলাই হয়নি, আমার ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে জানেন তো, স্কুটির সাথে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওর পায়ে চোট লেগেছে আর হাতে লেগেছে চোট। হাতটা না মানে ভাঙেনি, ফেটে গেছে। তো ও সেই কারণে না ওই হাতে করে না আর স্কুটি বা বাইক কিছুই চালাতে পারছে না। তাই আমরা ভাই বোনে কিন্তু হাঁটাহাঁটি করেই যাচ্ছি, মানে যে জায়গায় যাচ্ছি হেঁটেই যাচ্ছি। আর আমি না একা কোথাও যাই না, তো সাথে মাকে নিয়ে যাই, নইলে শাশুড়ি মাকে নিয়ে যাই, নইলে আমার মাকে নিয়ে যায়। শাশুড়ি মা তো বেশি হাঁটাহাঁটি করতে পারে না, তাই শাশুড়ি মা বেশিরভাগ যায় না, যায় আমার মাই বেশিরভাগ যায়। আর ভাই থাকলে ভাই যায়। ভাই এই জন্য আটকে আছে জানেন তো, আর যেতে পারছে না। তাই ভাই বলছে যে আমি এখন পুজো বাদ যাব, যতদিন না হাতটা সারা হবে ততদিন কি আর অত দূর পাঠানো হবে, পাঠানো যাবে বলুন তো। বাড়ির লোকেদেরও তো একটা টেনশন, তাই না? তো সেই জন্যই ভাবছি যে পুজো বাদ ওর আরও একবার ওই এক্সরে করা হবে, যে ডিজিটাল এক্সরে করা হবে, হাতটা জয়েন্ট হয়েছে কিনা দেখে তারপরে ওকে পাঠানো হবে ওর কাজের জায়গায়।
তো সেই আর কি মানে একটা চিন্তা ভাবনা হয়েছে। আর তারপরে এই যে দেখুন জামা কাপড়গুলো সব উপর মানে নিচ থেকে তুলে নিয়ে এসে সব ওপরে মেলে দিয়েছি। এখানে মাকে বলে দিয়ে গেছিলাম যে জামা কাপড়গুলো একটু তুলে নেবে, যদি বৃষ্টিটা আসে তাহলে জামা কাপড়গুলো তুলে নেবেন, নইলে কি হবে যে জামা কাপড়গুলো এই যে কেমন জল হয়ে গেছে দেখতে পেয়েছেন, জল হয়ে যাবে। তো মা না তুলতে ভুলে গেছিলো। তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না।